প্রণয় শোনো, কাল রাতে কোথায় ছিলে তুমি? তোমাকে কত ফোন করেছি, কত চিন্তা হয়েছে জানো? কাল একটা ইম্পর্ট্যান্ট কাজে বাগান বাড়িতে ছিলাম। ও, তাহলে চলো। কোথায়? তোমার জন্য কিছুতেই আমি আমার অধিকার প্রতিষ্ঠা করে রেখেছি। একদিন তোমার মনের জায়গা করে নেব। ঠিক আছে, চলো। শিকদারদের বাগান বাড়ির ব্যাটসম্যানদের অন্য একটি কক্ষে 4জন লোক হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। তাদের চোখে মুখে প্রাণ ভিক্ষার আকুতি। তাদের আশেপাশে গোটা 10 কালো পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তখন দরজা ঠেলায় ভেতরে প্রবেশ করলো প্রণয়। তার মুখে ভালোবাসা, হিংস্রতা, দয়াময় কোনো কিছুরই ছাপ নেই। প্রণয় সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। প্রিয়তাকে প্রথম যে ছেলেটা আঘাত করেছিল তার চোখের দিকে গভীর দৃষ্টি দিল। ছেলেটা এই গভীর বাদামি চোখ জোড়ার দিকে তাকিয়ে আঁতকে উঠল। কিছু একটা ছিল ওই চোখে, যা সে সহ্য করতে পারছিল না। তারা 4জনই বুঝে গেছে আজই তাদের অন্তিম দিন। প্রণয় তার অ্যাসিস্ট্যান্ট জাবেদকে অত্যন্ত শান্ত স্বরে বলল, যাও, নিয়ে আসো। এতক্ষণ ধরে জাবেদ প্রণয়ের পাশে দাঁড়িয়ে কাঁপছিল। প্রণয়ের কণ্ঠ শুনতেই চমকে উঠল। করুণ দৃষ্টিতে সামনের 4জনের দিকে তাকিয়ে চলে গেল। প্রণয় এখনো শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। জাবেদ একটি পাত্রে গরম ফুটন্ত তেল আর একটি বড় রামদা নিয়ে হাজির হলো। রামদাটি প্রণয়ের দিকে কাপা হাতে এগিয়ে দিল। 2জন লোক এসে গরুর হাড্ডি কাটার মুড়োতে লোকটার হাত দুটো চেপে ধরল। প্রণয়ের চোখের শান্ত ভাবটা কেটে গিয়েই হঠাৎ করে হিংস্রতা জেগে উঠল। সে হিংস্র কণ্ঠে বলল, কে পাঠিয়েছে তোদের? তুই আমায় খুন করার চেষ্টা করলেও তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই প্রণয় শিকদারের সবচেয়ে দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছিস। যে হাত দিয়ে তুই আমার রক্তজবাকে আঘাত করেছিলি, সেই হাত তোর শরীর থেকে আলাদা করে দিলাম। এই দৃশ্য দেখে জাবেদের প্রাণ যায় যায় অবস্থা। প্রণয় তেলের বাটি হাতে নিল। আবারও 2জন লোক এসে সামনের লোকটার চোখের পাতা মেলে ধরল। প্রণয়ের সুন্দর মুখটা বিভৎস, ভয়ানক দেখাচ্ছে। প্রণয় লোকটার চোখের মণিতে গরম তেল ঢেলে দিল। লোকটা যন্ত্রণায় ছটফটিয়ে চিৎকার করে উঠল। এই দৃশ্য দেখে জাবেদ সহ বাকি 3জন জ্ঞান হারালো। প্রণয়ের মাথায় তখনও রক্ত চেপে আছে। সে গার্ডদের বলল, এদের সবাইকে জাগিয়ে তোলো। যেমন কথা তেমন কাজ। গার্ডরা সবার চোখে মুখে পানির ছাপটা দিল। প্রণয় হিংস্র দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। লোকটা ঘর কাঁপিয়ে চিৎকার করে যাচ্ছে। তার হাত থেকে গড়িয়ে পড়া রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। প্রণয় আবারও রামদাটা হাতে তুলে নিল। একে একে বাকি 3জনেরও একই অবস্থা করল। তারপর নিজের হাতে দেহগুলো টুকরো টুকরো করল। সে তার নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কাজ শেষ হতেই জাবেদকে বলল, পোষা কুকুরগুলোকে এদের মাংস রান্না করে খাইয়ে দাও। এইসব হিংস্রতা দূর থেকে 2জন দেখছিল। শুদ্ধর মুখে ফুটে উঠল বাঁকা হাসি, আর প্রহেলিকার চোখে মুখে ফুটে উঠল ভয়, আতঙ্ক। এইসব দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। ঘড়ির কাঁটায় দুপুর 1টা। প্রেম পেন্টিং করছে ভীষণ মনোযোগ দিয়ে। সে একজন আর্টিস্ট। সামনেই তার আর্ট এক্সিবিশন। এর মাঝে বোনের বিয়ের জন্য সে মোটেই সময় বের করতে পারেনি। মিক্সিং প্লেটে অ্যাক্রিলিক কালার মিশিয়ে অয়েল পেপারে সুচারুভাবে হাত চালাচ্ছে। ঠিক তখনই তার কানে এলো একজোড়া নূপুরের শব্দ। নূপুরের শব্দ কানে আসতে প্রেমের হাত থেমে গেল, কারণ এই শব্দ তার পরিচিত। সে পেছনে না ঘুরে বলল, চিত্রা। বুঝে গেছো? প্রেম আবার তুলে দিয়ে নতুন করে রং মেশাচ্ছে। চিত্রা এসে প্রেমের পাশে দাঁড়ালো। সে প্রেমের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ প্রেম তার একটা মাত্র ক্রাশ। এই ছেলেটাকে প্রথমবার দেখেই সে ক্রাশ খেয়েছিল। চিত্রা মনে মনে ভাবল, উফ, ছেলেটা এত কেন সুন্দর, মন চাই লাল লাল গালগুলো টেনে ধরে সারাদিন চুমু খাই। উফ, সে কি কিছুই বুঝতে পারে না তাকে এক পলক দেখার জন্য অষ্টাদশী মনে কি রকম উচ্চাটন হয়। চিত্রা আবারও ভাবল, সুন্দর ছেলেরা হয়তো আসলেই বোকা হয়। সে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে চেয়ে সব ভাবছে। তার ভাবনার মাঝেই প্রেম বলল, কি ব্যাপার চিত্রা, তুমি এখানে? কিছু বলবে? না, আপনি আমার একটা ছবি এঁকে দেবেন? প্রেম চশমা ঠিক করে গভীর দৃষ্টিতে চিত্রার দিকে তাকালো। চিত্রা ওর দিকেই তাকিয়েছিল। মেয়েটি যেন কোনো শিল্পীর শ্রেষ্ঠ কর্ম। তার গায়ের বরণ হালকা হলুদ ফর্সা,
গোলগাল টানা টানা দুটি চোখ, হালকা কোকড়ানো কোমর অবধি চুল, সব মিলিয়ে মাশাল্লাহ। সে একজন গুণী শিল্পী, তাই সে শিল্পের মর্ম বোঝে। প্রেম বলল, সামনের টুলটাতে বসো। কি হলো, বসো। সত্যি আপনি আমার ছবি আঁকবেন? তুমি কি বলতে চাও আমি মিথ্যে বলছি? আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসি। বলতে দেরি, ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। প্রেম গভীর দৃষ্টিতে যাওয়ার পথে তাকিয়ে মনে মনে বলল, কেন আগুন নিয়ে খেলতে চাও চিত্রা? এই বাড়ির অনেকেই আগুন নিয়ে খেলছে, তাই সে আগুন জ্বলে পুড়ে প্রতিনিয়ত ছাই হচ্ছে। ভবিষ্যতের দাবানলে আরও অনেকেই জ্বলতে চলেছে। এই স্পষ্ট ভবিষ্যৎ আমি এখনই দেখতে পাচ্ছি। তাই আমি চাই না সেই তালিকায় আমাদের নামও অন্তর্ভুক্ত হোক। কিছু ভালোবাসা অপ্রকাশিতই সুন্দর। আমি চাই না তোমার এই সুন্দর জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাক। এই চাকচিক্য আর আভিজাত্যের ভিড়ে মানবতা হারিয়ে গিয়েছে। এই শিকদাররা আসলে যতটা ভালো মানুষ দেখায়, তারা কি আসলে এতটা ভালো মানুষ? অষ্টাদশী, তুমি শিল্পের চিত্রকর্ম হয়েই থাকো, প্রেমের প্রেমিকা হতে এসো না। তোমাকে নিয়ে আমি সেই আগুনে ঝাঁপ দিতে চাই না, যে আগুনে অনেকে জ্বলছে আর অনেকে জ্বলতেও চলেছে। তোমাকে নিয়ে আমি সেই আগুনে ঝাঁপ দিতে চাই না, যে আগুনে অনেকে জ্বলছে আর অনেকে জ্বলতে চলেছে। মিসেস অনুশ্রী শিকদার ও তার 3 যা মিলে দুপুরে খাবার তৈরি করছেন। তাদের মন মানসিকতা কিছুই ভালো নেই, কিন্তু স্বামী সন্তান দরদি নারীরা কোনো সময় তাদের স্বামী সন্তানদের না খাইয়ে রাখতে পারে না। অরণ্য প্রেরণা সিঁড়ি দিয়ে নামছিল, এমন থমথমে ভাব দেখে তাদেরও মন খারাপ হলো। প্রেরণা অরণ্যকে বলল, দেখো আম্মু, ছোট্ট আম্মুদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। চলো তাহলে তোকে অনেকটা মজা দেখাই। আমি কিন্তু খুব রেগে আছি। মেজো আপু তো চলে গেছে, কিন্তু তোমরা যদি চাও তাহলে একটা আইডিয়া দিতে পারি। না মানে তোমাদের খুশির জন্য আমি আমার জীবন না হয় উৎসর্গ করে দিলাম। কি বলতে চাস? তোমরা চাইলে আমাকে জোর করে বিয়ে দিয়েও দিতে পারো, তাহলে মেজো আপুর অভাব আর অনুভব হবে না তোমাদের। ও এখনো অনেক ছোট, ওর বড় ভাইরা রয়েছেন। কি বলছিস? ও এখনো অনেক ছোট, ওর বড় ভাইরা রয়েছে। আমি প্রথমের কথা বলছি। প্রণয়ের বিয়ের তো প্রায় 2 বছর হতে চলল। যাক, আরও 1-2 বছর যাক। ছেলেটার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধিও হয়নি। প্রেরণা দেখল মা চাচির অন্য বিষয়ে হাসাহাসি করছেন, তাই সেও হেসে চলে গেল। চিত্রা একটা লাল শাড়ি পরল, চোখে হালকা কাজল দিল, কার্লি চুলগুলো খুলে রাখলো, ঠোঁটে লিপস্টিক, কপালে লাল টিপ। ছবি আঁকানো তো বাহানা মাত্র, আসল উদ্দেশ্য সে সাজগোজ করে চিত্রকারকে দেখাতে চায়। তার এমন সাজগোজ দেখে কুহু বলল, কাহিনী কি আপু? ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। তোকেও এত গোয়েন্দাগিরি করতে হবে না। বলে চলে গেল। কুহু ভাবল, এর আবার কি হলো? চিত্রা পা টিপে টিপে প্রেমের ঘরে গেল। যদিও এটা তার ঘর নয়, এটা তার পার্সোনাল আর্ট গ্যালারি। সে পেছনে এসে দাঁড়ালো। প্রেম না তাকিয়েই বলল, সামনে এসে বসো। সে অবাক হলো, এই লোক বুঝলো কিভাবে? কিন্তু কথা না বাড়িয়ে সামনে টুলে গিয়ে বসলো। প্রেম ক্যানভাসে আরেকটা পেপারে আটকে সামনে তাকালো। তার নয়ন যুগল স্থির হয়ে গেল। লাল শাড়ি আর লাল টিপে তাকে লাল পরি লাগছে। কিছুক্ষণ দেখে চোখ নামিয়ে পেন্সিল হাতে তুলল প্রেম। সুদক্ষ হাতে পেপারে হাত চালাতে লাগলো। নিপুণভাবে একটি স্কেচ আঁকলো। প্রত্যেকটি ডিটেলসে সে তার মনের মাধুরী মিশিয়ে এঁকেছে। স্কেচ শেষ হতেই প্লেটে রং মেশাতে লাগলো। পাক্কা 4 ঘন্টা লাগিয়ে সে রং সম্পূর্ণ করেছে। আরও 2 ঘন্টা লেগেছে স্কেচ আর্ট করতে। সর্বমোট 6 ঘন্টা তারা এইভাবে একসাথে একে অপরের দিকে তাকিয়ে বসেছিল। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, এতক্ষণেও কারো হাত ব্যথা বা কোমর ব্যথা করছে না। যেটা ছবি দেখে মুগ্ধ চোখে একবার ছবির দিকে তাকালো, আর একবার চিত্রকারের দিকে। কিন্তু প্রেম ঠিক সন্তুষ্ট হতে পারল না। সে কিছু একটা ভাবল, তারপর কোনো দ্বিধা সংকোচ ছাড়াই চিত্রার কপালে লাল টিপটা খুলে নিয়ে ছবিতে চিপকে দিল। এবার পারফেক্ট লাগছে। আপনাকে অনেক থ্যাংক ইউ। ডোন্ট টাচ ইট। এটা আমার ছবি, আমি নেব না। না, কেন?
কারণ এটা আমি এঁকেছি, এটা আমার। এটা আমার ছবি। সো হোয়াট, তুমি আঁকতে চেয়েছো, নিতে চাওনি। লাগবে না আপনার ছবি। বলে মুখ জামটা মেরে চলে গেল। এমন বাচ্চামি দেখে প্রেম ঠোঁট বাঁকিয়ে হাসল। ছবিটির দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ধরণীতে দিন গড়িয়ে রাতের সূচনা হলো। প্রণয় তিনতলার মাঝারি ছাদে পাতা চেয়ারে বসে ল্যাপটপে দ্রুত হাত চালিয়ে টাইপ করছে। হাতে তার গরম ধোয়া ওঠা কফির মগ। শিকদার গ্রুপের সকল বোর্ড মেম্বারদের নিয়ে আগামীকাল গুরুত্বপূর্ণ মিটিং হবে। শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বাংলাদেশের প্রথম সারি ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি। শিকদার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাদমান শিকদার, সিইও আবরার শিকদার প্রণয়। এই বংশের প্রত্যেক সন্তানকে মাস্টার শেষ করে কোম্পানিতে যোগ দিতে হয়। বর্তমানে কোম্পানির দায়িত্বে আছেন প্রণয় শিকদার, প্রীথম শিকদার, রাজ শিকদার, প্রেম শিকদার। অরণ্যার সমুদ্রে এখনও আন্ডার গ্র্যাজুয়েট। প্রণয় ল্যাপটপে ইন্টারনেট মেইল পাঠাচ্ছিল। ঠিক তখনই সাফাত এলো। সে পাশের চেয়ারে বসে গভীর দৃষ্টিতে প্রণয়ের মুখের দিকে চেয়ে রইল। এভাবে দেখছিস কেন? তুমি কি মেয়ে যে আমি তোমাকে দেখব? তাহলে আমাকে এভাবে চোখ দিয়ে ঘিরে ফেলার মানে কি? আমার সামনে একদম অভিনয় করবি না। যদি তোর সামনে অভিনয় করতে হয় তাহলে তুই কেমন বন্ধু? সাদাফের মুখটা কালো হয়ে গেল। সে সব জানে, প্রথম থেকে শেষ পর্যন্ত সব। মাঝে মাঝে তার মনে হয়, আল্লাহ মানুষকে এত ধৈর্য দিয়ে পৃথিবীতে পাঠায়, কই তার তো কোনো ধৈর্য নেই। সে এসব কোনোদিনও পারবে না। তার সঙ্গে যদি এসব হয়, সে সহ্যই করতে পারবে না। প্রণয়ের চোখ মুখ অনুভূতিহীন। সাদাব বলল, সব ভুলে যাওয়া যায় না প্রণয়। প্রণয়ের হাত থেমে গেল। সে কঠিন চোখে সাদাবের দিকে তাকালো। সাদাব শুধু দেখতে চেয়েছিল আগ্নেয়গিরিটা কতটা সক্রিয়। প্রণয়ের চোখ মুখ দেখে সে বুঝে নিল যা বোঝার। এইসব বলা বা ভাবা বোকামি ছাড়া কিছুই নয়। কারণ সে নিজেও তো কারো প্রতি বড্ড আসক্ত। তাকে ছাড়া সাদাবের চলবেই না। যেভাবেই হোক তাকে নিজের করে নিতেই হবে। এইসব হিজিবিজি ভাবছিল সাদাব। প্রণয় ল্যাপটপ বন্ধ করে ছাদের কোনায় গিয়ে সিগারেট ধরিয়ে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দিল বাতাসে। এটা তার গত 2 বছরের অভ্যাস। ডার্ক রেড কালারের ঠোঁটগুলো পুড়ে কালচে লাল হয়ে গেছে। সাদাব পাশে এসে দাঁড়ালো। তারপর কি করবি? কি আবার করব? যা যেমন চলছে তেমনই চলবে। শুদ্ধ শুদ্ধ যদি প্রিয়তাকে বিয়ে করতে চাই, তখন কি করবি? খুন করে ফেলবো। ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভাববো না। ও শুধু আমার। প্রয়োজন হলে আমি নিজেই তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দেব। তবুও সে আমার। ওর প্রতিটি স্পন্দনের ওপর শুধু আমার অধিকার। কেবল আবরার শিকদার প্রণয়ের অধিকার। সে যত জীবন পৃথিবীতে বাঁচবে, আমি থাকি বা না থাকি, তাকে প্রণয়ের প্রিয়তা হয়ে বাঁচতে হবে। সেদিকে নজর দিলেই জ্বালিয়ে দেব সবকিছু। সে আমার না হলে কারোরই হতে দেব না। এ কেমন ধ্বংসলীলা শুরু হলো? প্রহেলিকার কি হবে? সে তো তোকে সত্যি ভালোবাসে। কি আবার হবে? বিয়ে করার কথা ছিল, বিয়ে করেছি, সংসার করছি, সকল দায়িত্ব পালন করছি। আর কি চাই? তাহলে তুই কি ওকে কখনো ভালোবাসবি না? আমার ভালোবাসার জন্যই ওকে বিয়ে করতে হয়েছে। তাহলে এখানে ভালোবাসার প্রশ্ন আসে কোথা থেকে? এভাবে কি জীবন চলবে? দেখা যাক না কি হয়। তোরা সবাই কষ্টে আছিস, দেখতে ভালো লাগে না। তোরা সবাই নিজেদের জায়গায় ঠিক। শুদ্ধ যা করছে শুধু নিজের ভালোবাসা পাওয়ার জন্য করছে, আর এটা অন্যায় নয়। প্রণয় কিছু বলল না। শুদ্ধ ফোনে কাউকে চিৎকার করে বলছে, তুমি আমাকে একদম ফোন দেবে না। কতবার বারণ করেছি তোমাকে? গায়ে পড়া মেয়ের ছেলে, ছি। বলে ফোন কেটে দিল। সে আজ সারাদিন অনেক ব্যস্ত ছিল। পৃথাকে বিদায় দেওয়ার পরই হাসপাতালে ছুটতে হয়েছে। আজ পরপর 3টি হার্টের অপারেশন করেছে সে, তাই ভীষণ ক্লান্ত। শরীরটা ম্যাজম্যাজ করছে, কোনো কাজ করতে ইচ্ছাই করছে না। তার উপর আবার এই মেয়েটার জ্বালাতন সে জাস্ট নিতে পারছে না। এই মেয়েটা তাকে অতিরিক্ত বিরক্ত করে। নিজের মনেই ফুসফুস করতে করতে সে হাসপাতালের পোশাক পাল্টে নিল। ওয়ার্ড্রপ থেকে ট্রাউজার ও টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকবে। তখনই তার কিছু একটা মনে পড়ল। সে ড্রয়ার খুলে একটা ফটো ফ্রেম বের করে ছবিটার দিকে অপলক তাকিয়ে রইল। ছবিটা স্পর্শ করে চোখ বন্ধ করে নিল। চোখের পাতায় ভেসে উঠল একটি নরম, কোমল, সুগন্ধি পবিত্র ফুল।
শুদ্ধর একাকাশ পরিমাণ ইচ্ছে ওই ফুলটাকে একটুখানি ছুঁয়ে দেখার, নিজের বুকে জড়িয়ে নেওয়ার। সে সেই তৃষ্ণায় কতকাল ধরে তৃষ্ণার্ত, পিপাসার্ত। সে আবার চোখ মেলে ছবিটার দিকে চাইল। ছবিটিতে নীল চোখের লম্বা চুলালা একটি হাস্যোজ্জ্বল মুখের প্রতিচ্ছবি, যার চেহারা প্রতিটি পরতে পরতে লেপ্টে আছে অপার্থিব ও অনিন্দ সৌন্দর্য। আজীবন ধরে দেখলেও চোখ ফেরানোর ইচ্ছে হবে না। শুধু ছবিটায় গভীর চুমু খেয়ে বলল, সুইটহার্ট, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নেব, ট্রাস্ট মি। খুব তাড়াতাড়ি। অনেক ভালোবাসবো তোমাকে, সারা দিন ভালোবাসবো, সারা রাত ভালোবাসবো, আর সারা জীবন ভালোবাসবো। এত ভালোবাসা দেবো যে তোমাকে কখনো প্রণয়ের কথা মনেই আসবে না। আমার ভালোবাসায় আগলে রাখবো তোমাকে আমার বুকে। তুমি শুধু একটি বার আমার হয়ে দেখো, পৃথিবীর সকল সুখ তোমার পায়ে লুটিয়ে দেব। এসব বলে আবারও চুমু খেতে নিলে ফোনটা দ্বিতীয়বারের মতো তার স্বরে বেঁচে উঠল। এবার চরম বিরক্তিতে কপালে শিরা ফুলে উঠল শুদ্ধর। ফোনের স্ক্রিনে নামটা দেখে রাগ আর বিরক্তি দুটোই সমান তালে পাল্লা দিয়ে বাড়ছে। সে ফোন রিসিভ করেই চেঁচিয়ে বলল, কি সমস্যা তোর? তোকে না বারণ করেছে আমাকে ফোন দিতে? তোকে আর কিভাবে বারণ করলে তুই আমার ফোন দেওয়া বন্ধ করবি? আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছো তুমি? চটে থাকা শুদ্ধর মেজাজ এবার আকাশে উঠল। সে দাঁত কিরমির করে বলল, তোর মতো গায়ে পড়া মেয়ের সাথে এর থেকে ভালো ব্যবহার আমার জানা নেই। মেয়েটির চোখ ছলছল করে উঠল। সে ভাঙা গলায় বলল, শুদ্ধ ভাইয়া, আমি রায়পুরে এসে গেছি। শুধু কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে গেল। কি বলল সেটা ব্রেনে প্রসেস হতে একটু সময় নিল। যখনই বুঝতে পারল কি বলেছে, তৎক্ষণাৎ ফোন কেটে সোজা ব্লক করে দিল। রাগে গজরাতে গজরাতে বলল, এই একটা মেয়ে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ছেড়ে দিয়েছে। একে সে কবেই নিজের রাস্তা থেকে সরিয়ে দিত, কিন্তু নিজের একমাত্র ফুপির মুখের দিকে তাকিয়ে পারে না। আবার এই মেয়েটাকে সহ্যও হয় না। সারাদিন জোকের মতো চিপকে থাকার পায়চারা খুঁজে, আর যখন তখন কল মেসেজ দিয়ে ডিস্টার্ব করে। এসব ভাবতে ভাবতে তার মুখটা তেতো হয়ে গেল। সে প্রিয়তার ছবিটার দিকে তাকিয়ে নরম সুরে বলল, তুই সবার থেকে আলাদা জানিস, এগুলো একটা তোর নখের যোগ্য না। সে আরও কিছুক্ষণ ছবিটা দেখার পর তার মনে পড়ল তাকে গোসল করতে হবে। সে মনে মনে একটু হাসল। প্রিয়তাকে দেখতে গেলে তার সময় জ্ঞান সব উলট পালট হয়ে যায়। সে ছবিটা যথাস্থানে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। প্রীতম নিচের ব্যালকনিতে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়েছে। সে তার রসগোল্লাকে মিস করছে। বিড়বিড় করে বলছে, ইচ্ছে তো হচ্ছে গাল দুটো টেনে চুমু খাই। চুমু খাওয়ার ইচ্ছে সে কিছুতেই দমাতে পারল না। তাই ভাবতে লাগলো কি করা যায়। হুট করেই তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে ফোন বের করে ইনায়াকে টেক্সট লিখল, রসগোল্লা, আমার প্রচুর ব্লিডিং হচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো। ইনায়া তখন হাতে নেল পালিশ লাগাচ্ছিল। ফোনের টুং শব্দ হতেই সে ফোনটা হাতে নিল। আশেপাশে পূর্ণতা নেই। মেসেজ ওপেন করতেই তার সর্বাঙ্গ ছটকা দিয়ে উঠল। তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে দৌড় লাগালো 4 তলায়। অস্থিরতা ছড়িয়ে পড়ছে শিরায় উপশিরায়। তাড়াহুড়ো করে সে প্রীতমের ঘরের দরজা ঠেলায় ভেতরে প্রবেশ করল। সারা ঘরময় অন্ধকার ও নিস্তব্ধতা ছড়িয়েছে। তার এমনিতেই অন্ধকারে ভয় লাগে। সে দেখল বারান্দায় ক্ষীণ আলো জ্বলছে। পা টিপে টিপে দুরু দুরু বুকে সে সেদিকে পা বাড়ালো। প্রীতম রেলিংয়ে হাত দিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকের চাঁদটা অর্ধেকের বেশি গোল। চারদিকে মনোরম ধুতি ছড়াচ্ছে। ইনায়া দৌড়ে এসে প্রীতমের পিঠে ঝাঁপিয়ে পড়ল। প্রীতম তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে গেল। ইনায়া তাড়াহুড়ো করে তাকে সামনের দিকে ঘোরালো। সারা শরীরের এদিক ওদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সে কোথায় ব্যথা পেয়েছে? প্রীতম মনে মনে হাসল। ইনায়া পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখছে। উত্তেজনায় সে ভুলেই বসেছে যে সে একজন পরিপূর্ণ পুরুষের দেহে, যেখানে সেখানে হাত দিয়ে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায় না। স্বাভাবিক অবস্থায় থাকলে সে লজ্জায় প্রীতমের দিকে চোখ তুলে ভালো করে দেখতেও চায় না। অভিমানী ইনায়া প্রীতমকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন আমাকে। আপনাদের মনে হয় 27 বছরের এক বলিষ্ঠ পুরুষকে ওর মতো দুধের শিশু ঠেলে সরাতে পারবে? ওহ, কখনোই না। প্রীতম আরও একটু চেপে ধরল। গোলমালো মেয়েটা একটু রাগ করলেই তার আদর আদর পায়। ফুলে থাকা গালের ওপর চুমুর ঝড় বইয়ে দিতে মন চায়। তাই
তাই তো সে সর্বক্ষণ তার রসগোল্লাকে রাগানোর মতলবে থাকে। সে বুঝল এই মেয়েটাকে তিরিং বিরিং এভাবে শান্ত করা যাবে না, তাই কৌশল খাটালো। চুলের ক্লিপটা খুলে দিল, সাথে সাথেই পিঠের ওপর ছড়িয়ে পড়ল একরাশ রেশমের মতো সিল্কি কালো চুল। চুল থেকে ছুটে এলো প্রিয় নারীর দেহের ঘ্রাণ। প্রথম ভেবেছিল এভাবে তার রসগোল্লাকে কাবু করে ফেলবে, কিন্তু সে এখন নিজেই কাবু হয়ে যাচ্ছে। তার কেমন মাতাল মাতাল লাগছে। সে ইনায়াকে আরেকটু কাছে টেনে নিল, আলতো হাতে মুখটা উঁচু করে ধরে ইনায়ের কালো চোখে নিজের নীলাভ নীল সাগরের মতো চোখ জোড়া স্থির করল। ইনায়া চোখ সরিয়ে নিল। ওই চোখে সে বেশিক্ষণ তালিয়ে থাকতে পারে না। প্রথম গলায় স্লাইড করতে করতে হাসকি টোনে বলল, রসগোল্লা একটু আদর করি। বলেই জবাবের প্রতিজ্ঞা করো না। ইনায়ের গলায় নিজের গাল ঘষতে লাগলো। ইনায়ের সর্বাঙ্গ শিরশির অনুভূতিতে ছেয়ে গেল। এমন কথায় ও স্পর্শে কিশোর কন্যার শরীর ও মনে কিরকম অদ্ভুত এক নেশা ধরানো অনুভূতি হচ্ছে, যেমন অনুভূতি সেই মানুষটার কাছে না আসলে আর কোথাও পায় না। প্রথমের খোঁচা খোঁচা দাড়িগুলো ওর গালে গলায় স্পর্শ করছে। তার মনে হচ্ছে এক্ষুনি সে দম আটকে মারা পড়বে। প্রথম ঘাট থেকে চুল সরিয়ে ইনায়ের গলা আর গালে ছোট ছোট চুমু দিতে লাগলো। মনে হচ্ছে কেউ তাকে 1000 ভোল্টেজের ইলেকট্রিক শক দিচ্ছে। এমনটা নয় যে প্রথম তাকে আজ প্রথমবার স্পর্শ করছে, কিন্তু প্রতিবারই তার কাছে নতুন মনে হয় এ পুরুষের স্পর্শ সে নিতে পারে না। সে আর সহ্য করতে পারল না। সামনে ফিরে উঁচু হয়ে প্রথমের টি শার্ট খামচে ধরে গলা জড়িয়ে ধরল। প্রথমের পুরোপুরি নেশা চড়ে গেছে। তার ওই নীলাপ চোখে অন্যরকম ভাষা, যা ইনায়ের অন্তর অবধি নাড়া দিচ্ছে। বিড়াল ছানার ন্যায় সে প্রথমের বুকে লেপ্টে আছে। প্রথমের শরীরের মেনলি ঘ্রাণটা ইনায়ের মস্তিষ্কের সব কিছু উলট পালট করে দিচ্ছে। প্রথম মাথা নিচু করে ইনায়ের কপালে চুমু খেল, তারপর গালে আর কানের লতিতে চুমু খেল। হাসকি টোনে বলল, আই লাভ ইউ রসগোল্লা, আই লাভ ইউ সো মাচ অ্যান্ড আই ওয়ান্ট ইউ। ইনার বুকের ভেতর কেমন তোলপাড় করা অনুভূতি হচ্ছে। প্রথম ধীরে ধীরে ইনার ঠোঁটে স্লাইড করছে। নরম লাল স্ট্রবেরির মতো ঠোঁট দুটি যেন তাকে বলছে ইট মি। প্রথম এক হাত কোমরে আর এক হাত চুলের মাঝে রেখে ইনায়ের অধরে নিজের অধর ডুবিয়ে দিল। ইনায়া চটপটিয়ে উঠল, খামচি দিতে লাগলো এখান ওখান। 5 মিনিট পর প্রথম ইনায়াকে ছেড়ে দিল। এবার তার চোখ গেল অন্য জায়গায়। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। এক ঝটকায় দূরে সরে গেল। ইনায়া অবাক হলো। প্রথম আবার তার আদরণের দিকে তাকালো। তার চোখেও সে নিজের মতো নিষিদ্ধ কামনা বাসনা দেখতে পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে কোনো রকম ভুল করতে চায় না। তাই সে আবার কাছে চলে এলো, কোমর চেপে ধরে গলায় গভীরভাবে চুমু খেলো। তারপর সেখানে জোরে সুরে একটা কামড় বসালো। ইনায়া চেঁচিয়ে উঠল, মা গো, কামড় দিলেন কেন? এটাকে কামড় বলে না বেবি, পাপ হবে। ইটস কল্ড লাভ বাইট। তুমি চাইলে তুমিও দিতে পারো। বোনাস হিসাবে আমাকে পুরোটা খেয়ে ফেলতে পারো। ট্রাস্ট মি, মাইন্ড করবো না। ইনায়া রেগে গিয়ে সত্যি সত্যি প্রথমের বুকে কামড় বসিয়ে দৌড় দিল। প্রথম বাঁকা হাসল। হে আদুরে মেয়েটা কাছাকাছি থাকলে সে কোনো মতেই নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না। সে খুব ভালো করেই জানে কন্ট্রোল রাখতে না পারার কারণ একটাই, সে আদুরে মেয়েটার প্রতি সে বড্ড আসক্ত, বড্ড বেশি ভালোবাসে এই মেয়েটাকে। নিশুতি রাত। প্রহেলিকা প্রণয়ের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু ঘুম নেই প্রণয়ের চোখে। শিকদার বাড়ি এখন ঘুমন্ত পড়িয়ে প্রত্যেকে প্রায় মরার মতো ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নেই তার চোখে। সে নিজের বুকের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল। মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপিয়ে দিয়েছে। সে জাস্ট নিতে পারছে না। প্রহেলিকা থেকে নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রহেলিকাও ঘুমায়নি, সেও পিছু নিল। প্রণয় প্রিয়তার ঘরে গেল। সেখানে 2টি মেয়ে ঘুমিয়েছে। প্রণয় সেদিকে তাকালো না। সে প্রিয়তার ওয়াশরুমে ঢুকে গেল। সেখানে ময়লা কাপড়ের ঝুড়ি থেকে জমিয়ে রাখা একটা কালো রঙের ওড়না নিল, যেটা প্রিয়তা কাচার জন্য রেখেছিল। প্রণয় সেটি নিয়ে 3 তলার মাঝারি আকারের ছাদের রেলিং ধরে দাঁড়ালো। হাতায় ওড়নাটা নাকের কাছে নিয়ে গভীর নিঃশ্বাস নিল। নিঃশ্বাসের সাথে শুশু করে অতি প্রিয় মেয়েলি ঘ্রাণটা ফুসফুসে গিয়ে ঠেকল। ওড়নাটা বুকে জড়িয়ে নিল। আবার বের করে প্রাণ ভরে ঘ্রাণ নিল। দূর থেকে দেখলে মনে হবে কোনো ড্রাগ অ্যাডিক্টেড লোক তার প্রিয় ড্রাগ গ্রহণ করছে।
সে আবার ওড়নাটা বুকে জড়িয়ে নিল। ওড়নাটাতে চুমু খেয়ে বলল, ওই শার্টটা কেচে দিয়েছে, ওটাতে তুই নেই জান। ওটাতে আমি তোর গন্ধ পাই না, ওটাতে আমি তোকে অনুভব করতে পারি না, তাই তো এটা পরে নিলাম। তুই তো জানিস এই দুনিয়ায় আসার পর থেকে একটা মুহূর্ত আমার তোকে ছাড়া চলে না। তোকে আমার সব সময় কাছে চাই। যে সব কিছুতে তুই নেই সে সব বড়ই বিষাদময় রে জান। সে পাগলের মতো এসব প্রলাপ বলতে লাগলো। দূর থেকে এসব দেখে প্রহেলিকার বুকটা ফেটে যাচ্ছে। সে বলল, কেন আমাকে ভালোবাসলে না প্রণয়? কেন ভালোবাসলে না? আমি কি তোমাকে কম ভালোবাসি বলো? আজ পর্যন্ত ন্যায় অন্যায় যাই করেছি সব তো তোমার জন্যই করেছি। আমাকে কি একটুও ভালোবাসা যায় না? ওকে যতটা ভালোবাসো আমার এতটা ভালোবাসা চাই না। সামান্য ভালোবাসলেই হবে। প্লিজ প্রণয়, প্লিজ একটু ভালোবাসো আমাকে। দেখবে আমি আজীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো। এসব বলতে বলতে তার বুক ফেটে কান্না আসছে। সে মুখে ওড়না গুজিয়ে নিজের ঘরের দিকে দৌড় দিল। এইসব দৃশ্য প্রেম দূর থেকে দেখল। সেও দীর্ঘ নিঃশ্বাস ফেলে আল্লাহকে বলল, হে মহান রব, তোমার দরবারে কোনো কিছুই অভাব নেই। তুমি তো সব জানো। তাদের সবার জীবনে একটু শান্তি দাও, সবার মনে শান্তি দাও, আর কারো জীবন নষ্ট হতে দিও না। ভালোবাসা হারানোর যন্ত্রণা যে বড়ই ভয়ানক। সকাল 9টা থেকে 10টার দিকে সবাই পিতার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। অর্থী বেগম চেঁচাচ্ছেন ছেলেদের সাথে, কিন্তু কেউ তাদের মা ছোট মার কথা কানেই তুলল না, মটকা মেরে পড়ে রইল। অর্থী বেগম অনুশ্রী বেগমকে বললেন, বড় ভাবি, আমি পারিনি, আপনি দেখুন। তিনি প্রথমে তার বড় ছেলের ঘরে নক করলেন। প্রহেলিকা দরজা খুলে সালাম দিল। প্রণয় কই আম্মু? গোসল করেছো? তাড়াতাড়ি দুজনে নিচে নামো। প্রহেলিকা মাথা দুলালো। এরপর তিনি মেজ ছেলে প্রীতমের ঘরের দরজায় কয়েকবার নক করলেন, কিন্তু প্রীতমের ঘুম এতটাও হালকা নয় যে এমন ছোটখাটো ধাক্কায় উঠে পড়বে। এসব মিষ্টি শোরগোল তার কানেই গেল না। অনুশ্রী বেগম এবার চেঁচিয়ে বললেন, মেজো আব্বু তাড়াতাড়ি ওঠো, না হলে এখন তোমাদের দাদা ভাইকে ডাকবো। এতক্ষণ সে বড় আম্মুর কথা আমলে না নিয়ে মটকা মেরে পড়ে থাকলেও প্রণয়ের কথা কানে আসতে লাফিয়ে উঠল। ঘুম ঘুম চোখে দরজা খুলে বড় আম্মুর মমতা মাখা মুখ দেখে প্রাণ জোড়ানো হাসি দিল। ঘুম ঘুম চোখে অনুশ্রী বেগমকে জড়িয়ে ধরে প্রীতম বলল, ওহ বড় আম্মু, আর একটু ঘুমাই না? না আব্বু, 9টা বেজে গেছে, বোনের বাড়িতে যেতে হবে তো। প্রীতম নড়ে চড়ে উঠল। এরপর অনুশ্রী বেগম তাকে ওয়াশরুমে পাঠিয়ে রাজের রুমের দিকে গেলেন। রাজু দম গায়ে উপর হয়ে ঘুমাচ্ছে। অনুশ্রী বেগম দরজা ঠেলে ঘরে ঢুকে দেখলেন ছেলে এভাবে শুয়ে আছে। তিনি বিরক্ত হলেন। এই ছেলেকে তিনি কতবার বলেছেন খালি গায়ে না ঘুমাতে, জিন পরির নজর লেগে যাবে। ওনার ছেলেগুলো মাশাল্লাহ রাজপুত্রদের মতো, নজর লাগাও অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই ছেলে তার কোনো কথাই কানে তোলে না। অনুশ্রী বেগম ডাকাডাকি শুরু করলেন। রাজ একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। এবার তিনি রেগে গিয়ে কানের ধরে বসিয়ে দিলেন। সে ঘুম ঘুম চোখে হতভম্ব হলো। কিছুক্ষণ পর মায়ের রণচণ্ডী রূপ দেখে সে বুঝতে পারল কি হচ্ছে। তিনি ধমক দিয়ে বললেন, তোকে কতবার বারণ করেছি খালি গায়ে না শুতে। সরি আম্মু। তিনি একটু নরম হলেন। মাথায় হাত বুলিয়ে ছেলেকে ওয়াশরুমে পাঠিয়ে সমুদ্র অরণ্যের ঘরে গেলেন। দুই ভাই বিদঘুটে ভঙ্গিতে ঘুমিয়ে আছে। দুজনের ঘুমানোর স্টাইল এতই খারাপ যে তা বলার বাইরে। অরণ্যের পা দুটো বেডের ওপরে ঠেকানো, আর সে সমুদ্রের পা জড়িয়ে ঘুমিয়ে আছে। সমুদ্র ঝুলে আছে, একটু এদিক ওদিক হলেই ধপাস করে নিচে পড়বে। অনুশ্রী বেগম মনে মনে বললেন, এই ছেলেগুলো কবে বড় হবে। তিনি দুই ছেলেকে ডেকে তুলে প্রেমের ঘরে গেলেন। প্রেম পাশ বালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। অনুশ্রী বেগম প্রেমের মাথায় হাত বুলিয়ে আদুরে সুরে ডাকলেন। প্রেম আধো আধো চোখ মেলে তাকিয়ে সামনের সব কিছু ঝাপসা দেখল। অনুশ্রী বেগম তার বেডসাইড টেবিল থেকে চশমাটা তুলে ছেলের চোখে পরিয়ে দিলেন। প্রেম মাকে দেখে হাসল। মায়ের হাত জড়িয়ে নিয়ে বলল, আম্মু, মাথায় হাত বুলিয়ে দাও। অনুশ্রী বেগম মমতার সাথে মাথায় হাত বুলিয়ে দিলেন। ছেলেকে ফ্রেশ হতে পাঠিয়ে তন্ময় আর থরির রুমে গেলেন। দুই পুচকু ঘুমাচ্ছে। তিনি দুইবার ডাক দিতেই থরি উঠে গেল,
কিন্তু তন্ময় উঠল না। তন্ময় যেন রাজের কার্বন কপি। কানের কাছে ড্রাম বাজালেও সে ঘুম থেকে উঠবে না। তার কাছে ঘুম খুব প্রিয় একটা সাবজেক্ট। তিনি অনেক কষ্টে তাকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে নিচে চলে গেলেন। 4 গিন্নি মিলে নাস্তার টেবিল রেডি করছেন। প্রেরণা, প্রহেলিকা, কুহু, চিত্রা, পূর্ণতা, ইনায়া, তরি, তীরা সবাই রেডি হয়ে নিচে নামলো। সবাইকে অনেক মিষ্টি দেখাচ্ছে। কিছু সময়ের মধ্যে তরুণ শিকদাররাও হ্যান্ডসাম লুকে হাজির। সবাই মিলে ডাইনিং টেবিল আলো করে বসে পড়ল। 4 কর্তা সকাল 7টার সাথে সাথেই নাস্তা সেরে নেন। এটা তাদের নিয়ম। তো এখন গিন্নিদের দামড়া বাচ্চারা খাবে। সবাই সিরিয়াল ওয়াইজ বসে পড়ল। পুরো ডাইনিং টেবিলে জমজমাট পরিবেশ। গিন্নিরা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। এমন সময় একটি স্টাইলিশ সুন্দরী মেয়ে এসে সোজা শুদ্ধর পাশের চেয়ারটায় বসে পড়ল। শুদ্ধ কেবল স্যান্ডউইচে কামড় বসিয়েছিল। কেউ পাশে এসে বসেছে অনুভব হতেই পাশে তাকালো। পাশের মানুষটা দেখে চোখ মুখ কোচকালো। তহিনা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। পুরো টেবিল হা করে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। এটা দেখে সবাই মিটিমিটি করে হাসছে, কারণ তারা সবাই জানে তহিনা শুদ্ধকে কতটা ভালোবাসে। প্রেরণা বলল, আপি তুমি কখন এলে? কালকেই। সবার এত আদিক্ষতা দেখে শুদ্ধ বিরক্ত হলো। সবাই বেশ উত্তেজিত, শুধু 3 জন ছাড়া, প্রহেলিকা, প্রণয় আর শুদ্ধ। শুদ্ধর ভীষণ রাগ হচ্ছে এই মেয়েটার উপর। এই মেয়ের জিনা হারাম করে দিয়েছে। সবার খাওয়া শেষ হলে একে একে গাড়িতে গিয়ে বসলো। এক গাড়িতে 4 কর্তা, এক গাড়িতে 4 গিন্নি, এক গাড়িতে প্রণয়, প্রীতম, প্রেম, রাজ, সমুদ্র, অন্য এক গাড়িতে প্রেরণা, প্রহেলিকা, পূর্ণতা, ইনায়া, চিত্রা, কুহ, আর এক গাড়িতে তীরা, তরি, তন্ময়, সাদাব, শুদ্ধ। শুদ্ধ ড্রাইভিং সিটে বসতেই তুহিন এসে ওর পাশে বসলো। শুদ্ধ রেগে গেল, কিন্তু কিচ্ছু বলল না। পরপর গাড়িগুলো শিকদার বাড়ির গেট অতিক্রম করে চলে গেল। তালুকদার বাড়ি আজ রাজকীয় স্টাইলে সাজানো হয়েছে, কারণ বড় ছেলের বিয়েতে তালুকদার সাহেব কোনো কমতি রাখতে চান না। পৃথাকে সুন্দর করে সাজাচ্ছে তার একমাত্র ননদ সুহা, প্রিয়তার পরিণতা। লাল রঙের লেহেঙ্গায় রানীর মতো লাগছে। প্রিয়তার পরিণীতা তাদের জন্য বরাদ্দ করা কক্ষে বসে ভাবছে কে কোনটা পরবে। প্রিয়তার পরিণীতার বডি মেজারমেন্ট, হাইট, ওয়েট সব এক। প্রিয়তা সিম্পলের মধ্যে এক্সক্লুসিভ কালো রঙের একটা গাউন সিলেক্ট করলো। পরিণীতা পার্পল রঙের একটা ডিজাইনার শাড়ি সিলেক্ট করলো। 2 বোন মিলে হাসাহাসি আর গল্পের পাশাপাশি সাজগোজ শুরু করলো। পরিণীতা গলায় আর কানে এক্সক্লুসিভ ডায়মন্ডের সেট পরে নিল। হাতে ডায়মন্ডের চিকন 4টি চুড়ি, কপালে ছোট হোয়াইট স্টোনের টিপ, রিবন্ডিং করা চুলগুলো কালো করে ছেড়ে দিল। ফর্সা শরীরে শাড়িটার ম্যাচিং গয়নাগুলো চকচক করছে, যেন সত্যি কোনো হোরপরি। প্রিয়তা হা করে তাকিয়েছিল। পরি বলল, কি দেখছিস? তোকে ভীষণ সুন্দর লাগছে আপু। তোর থেকে বেশি না? বলে 2 বোন হেসে দিল। এবার প্রিয়তা রেডি হয়ে নিল। কালো রঙের গাউনে তাকে একেবারে ব্ল্যাক কুইন লাগছে। অতি ফর্সা শরীরে কালো রঙটা দারুণ মানিয়েছে। হাঁটি অব্দুল লতানো চুলগুলো কাল করে পিঠের ওপর ছেড়ে দিল। হাতে কালো রঙের চুড়ি, কানে সিম্পল ডায়মন্ড বসানো ইয়াররিং পরে নিল। কপালে ছোট্ট কালো টিপ, নীল চোখে হালকা কাজল আর ঠোঁটে ডার্ক লিপস্টিক। একদম পুতুলের মতো লাগছে মেয়েটাকে। সত্যি কোনো নারী যে এতটা মায়াময়ী হয় সেটা প্রিয়তাকে দেখার আগে কেউ মানতেই চাইবে না। যে কোনো ছেলের হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট। 2 বোনকে সত্যিকারের রাজকন্যার মতো লাগছে। আসলে শিকদার বংশের সবাই অতি সুদর্শন, আরও সুদর্শন। দুপুর 12টার দিকে শিকদার বাড়ির সবাই তালুকদার বাড়িতে এসে পৌঁছালো। পৃথাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। সাদিকার তার বাবা চাচারা অতিথিদের আপ্যায়নে কোনো কমতি রাখছে না। শিকদার বাড়ির লোক বলে কথা। বাড়ির সব মেয়েরা বড় বড় চোখ করে তাকিয়েছে তরুণ শিকদারদের দিকে। বিশেষ করে প্রণয় শুদ্ধকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ছেলে দুটোকে বড্ড আকর্ষণীয় দেখাচ্ছে, একদম চকলেট বয়। এমনকি 4 কর্তারা এখনো যথেষ্ট সুদর্শন, কিন্তু তাদের এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তাদের প্রত্যেকেরই কোনো না কোনো প্রিয়তমা রয়েছে। সবাই মিলে পৃথার কাছে গেল। পৃথার পাশেই দাঁড়িয়েছিল প্রিয়তার পরিণীতা। বিয়েবাড়িতে বুড়ো থেকে ছোড়া সবাই হা করে তাকিয়েছে ওদের দিকে। বিয়েবাড়ির বিশেষ প্রজাতির আন্টিদের চোখ মুখ চকচক করছে। হয়তো তারা মনে মনে বলছে, এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। কিন্তু আফসোস, চাইলে কি আর সব পাওয়া যায়?
শিকদার বাড়ির মেয়েদের নিয়ে এমন কল্পনা করাও তাদের জন্য বিলাসিতা। সবাই পৃথার সাথে দেখা করতে এলেন। পৃথার বাবা মা ভাই বোনদের দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল। দৌড়ে গিয়ে সাদমান শিকদারকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তিনিও ভাতিজির মাথায় হাত বুলিয়ে দিলেন। এক এক করে সবার সাথে কথা বলছে পৃথা, কিন্তু দুজন পুরুষের চোখ স্থির হয়ে গেছে একটি নারীর উপর। পোড়ায় আশেপাশে তাকিয়ে দেখলো সব বয়সের ছেলেরাই প্রায় প্রিয়তাকে দেখছে। বিশাল রাগ হলো তার। এই মেয়েটাকে সে ছোট থেকে প্রয়োজন ব্যতীত বাইরের মানুষের সাথে মিশতে দিত না। তার কিনা আজ এসব অসহায় হয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। কিছু বলার বা অধিকার দেখিয়ে কিছু বলার অধিকারটাও নেই। সে জানে সে যদি প্রিয়তাকে কিছু বলতে দেরি, কিন্তু করতে দেরি হবে না। কিন্তু সে এমন করবে না, কারণ তার রক্তজবা প্রথম থেকেই তার প্রতি ভীষণ দুর্বল। এখন তার এমন অধিকারবোধ প্রকাশে সে আরও দুর্বল হয়ে পড়বে। হঠাৎ করেই প্রিয়তার নজর পড়ল পোনায়ের উপর। হোয়াইট ফর্মাল শার্টের সাথে ব্ল্যাক প্যান্টে ওকে ভীষণ সুদর্শন লাগছে। শরীরে জিম করার সুগঠিত মাসেলসগুলো শার্টের উপর দিয়ে স্পষ্ট ভেসে উঠছে। রীতিমতো সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে। প্রিয়তার ভীষণ খারাপ লাগলো, আবার রাগও হলো। আবার মনে মনে বলল, সে তো অন্য কাউকে ভালোবাসে, প্রতিনিয়ত জড়িয়ে থাকে অন্য কারোর সাথে মায়ায়। সেখানে কয়েকটা মেয়ে কি তাকালো না, তাতে কি বা যায় আসে? প্রিয়তা আবার মনে মনে বলল, যে পুরুষ অন্য কারো, সে পুরুষের প্রতি আমার এত ভালোবাসা, যে শুনবে সেই পাপী বা পাপিষ্ঠা বলে আখ্যায়িত করবে। আমার নিশ্চিত জাহার নামেও ঠাঁই হবে না। আমি জানি আমি তোমাকে এ জন্মে কখনো পাবো না, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ভালোবাসাটা ছাড়তে পারবো না। এসব ভেবে তার অন্তঃচিরে নিঃশ্বাস বেরিয়ে এলো। সেলফি কুইন পরিণীতা বিভিন্ন পোজে ছবি তুলছে, কিন্তু সে মহাবিরক্ত, কারণ একটা ছবি ওর মনের মতো হচ্ছে না। ও আপুর বিয়ের সকল অনুষ্ঠান মিলিয়ে মোট 40,000+ ছবি তুলেছে। আশ্চর্যজনক হলেও সত্যি ওর অনেক ফটোগ্রাফার রয়েছে। প্রেরণা, প্রিয়তা, ধীরা, থরি, ইনায়া, কুহু, চিত্রা, সবাই। কিন্তু এখন সে কাউকেই খুঁজে পাচ্ছে না। এর উপর উত্তপ্ত সূর্যের রশিতে দাঁড়িয়ে থাকায় চেহারা লাল হয়ে গেছে। পরিণীতা গরমের মাঝে ভারী শাড়ি পরে রেগে গজগজ করতে করতে বলল, উফ, এত করে ডাকলাম একটা ছবি তুলে দেওয়ার জন্য, কেউ এলো না। সব স্বার্থপর বেইমানের দল। এখানে আমার মাস্টার মশাই থাকলে ওদের কাউকেই লাগতো না। আবিদের কথা মনে পড়তেই ওর গাল লাল হয়ে উঠল। এমনিতেই ফর্সা মেয়ে, তার উপর গরমে টুকটুকে লাল হয়ে গেছে। লজ্জার লালিমায় গাল দুটি যেন চেরি ফলের মতো দেখাচ্ছে। এমন সৌন্দর্যের বাহার দেখে সাদাব কয়েকটা হার্টবিট মিস করলো। শাড়ি পরিহিতা এই অতি সুন্দর রমণী তার বক্ষপিঞ্জরে ঝড় বসিয়ে দিচ্ছে। সে কাছে এসে নমনীয় স্বরে বলল, ফুলপরি। পরিণীতা পেছনে ফিরে চাইল। সাদাবকে দেখে মন মাতানো হাসি হেসে বলল, সরি ভাইয়া, ওই দিনের জন্য। সাদাব মনে মনে বলল, এভাবে হেসো না ফুলপরি, তাহলে যে নিজেকে কন্ট্রোল করা অনেকটাই কষ্ট হয়ে যাবে। সাদাব বলল, ও, আমি কিছু মনে করিনি। কি করছো তুমি ফুলপরি? আমাকে ছবি তুলে দেওয়ার মতো মানুষ পাচ্ছি না আমি। আপু বনুরা কেউ আসছে না। এই ব্যাপারে আমি আছি তো। পরিণীতার চোখ খুশিতে চিকচিক করে উঠল। সাদাব প্রশস্ত হাসল। এই মেয়েটার সামান্য আনন্দ যে তাকে কতটা প্রশান্তি দেয় সেটা কি এই সপ্তদর্শী জানে? সাদাব ও পরিণীতা বাড়ির পাশের বাগানে গেল। সাদাবকে বিভিন্ন পোজে ছবি তুলে দিচ্ছে, আর পরিণীতা একের পর এক পোজ দিচ্ছে। প্রায় 100-র মতো ছবি তোলার পর পরিণীতা ছুটে এসে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কই দেখি ছবিগুলো। সাদাব নিজের ফোনে ছবি তুলেছিল, তাই ফোনটা ওর হাতে দিল। পরিণীতা মন দিয়ে একের পর এক ছবি দেখছে। সবগুলোই প্রায় অসাধারণ। এমন সময় দূর থেকে অরণ্য ডাক দিল, ভাইয়া শুনেছেন, আপনাকে বড় দাদান ডাকছে। ফুলপরি, তুমি দেখো, আমি একটু আসছি। পরিণীতা মাথা নাড়ালো। সাদাব অরণ্যের সঙ্গে ভেতরের দিকে যাচ্ছিল। এমন সময় অনন্যা বলল, ভাইয়া, আপনি এত জেন্টাল হয়ে ওই চুন্নিকে কেমন করে পছন্দ করলেন? সাদাব বুঝতে পারল না, কপালে ভাঁজ ফেলে বলল, কে চুন্নি? বুঝি সবই বুঝি। সাদাবের কপালের ভাঁজ মিলিয়ে গেল। সে ক্ষীণ হাসল। অরণ্য বলল, ভালো মানিয়েছে, চালিয়ে যান। সাদাব পোনার সাথে কথা বলে ফিরছিল।
এমন সময় ফোন বেজে উঠল। পকেট থেকে বের করে দেখলো এটা পরিণীতার ফোন। তখন পরিণীতা নিজের ফোনটা সাদেবের হাতে দিয়েছিল। সে দেখলো স্ক্রিনে একটা নাম ভাসছে, মাস্টার মশাই। সাদেব ভাবলো হয়তো ওর কোনো স্যার হবে, ধরবে কি ধরবে না, একটু ইতস্তত করছিল। কিন্তু বারবার ফোন আসতে দেখে আগের জায়গায় ছুটে গেল, কিন্তু আশেপাশে কোথাও পরিণীতা নেই। বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে পৌশালী কণ্ঠ ঝাঁপিয়ে উঠল। এই মেয়ে, কি সমস্যা তোমার? কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি। সাদেব অবাক হলো, স্যার এমনভাবে কথা বলছে কেন? আবিদ আবার বলল, অ্যাঞ্জেল, কথা বলছো না কেন? আমি পরিণীতা নই। তাহলে আপনি কে? আমি পরিণীতার আপনজনদের মধ্যে পড়ি। কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে আমাকে বলতে পারেন, আমি ওকে বলে দেব। ওকে আশেপাশে খুঁজে পাচ্ছি না। ও তেমন কিছু না। বলে ফোন কেটে দিল। সাদাব ভাবলো আজব, কি হলো কিছুই বুঝলাম না। ফোন কেটে ফোনটা শক্ত করে চেপে ধরল। সে ভাবছিল লোকটা কি বলল, আপনজন? আর অ্যাঞ্জেলের ফোন তার কাছে কেন? আবিদ নিজেকে শান্ত করলো। সে জানে পরিণীতা তাকে কতটা ভালোবাসে, তো এসব উল্টাপাল্টা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে দিল। এমন সময় মনোরা বেগম ভাতের থালা হাতে ঘরে ঢুকলেন। ছেলের সামনে বসে ভাত মাখতে মাখতে বললেন, বাবাজান, তোর বাপের শরীরটা ভালো যাচ্ছে না, তুই কোনো চাকরি বাকরি পেলি? হুম, কিসের চাকরি বাজান? কলেজের চাকরি আম্মা। বাপ, তুই মাস্টার হয়ে গেছিস। তার চোখের কোণে আনন্দের অশ্রু চিকচিক করছে। কথায় আছে না, আল্লাহ সবাইকে সবকিছু দেন না, কাউকে টাকা পয়সা দেন, আবার কাউকে সুখ শান্তি দেন। ঠিক তেমনি আবেদের হয়তো অত টাকা নেই, কিন্তু সুখ শান্তি আর ভালোবাসার কোনো কমতি নেই। আল্লাহর কাছে তার এখন একটাই চাওয়া, তার ভালোবাসার পরিটাকে যেন আল্লাহ তার নামে লিখে দেন। সে জানে সে কোনো দিক থেকে পরিণীতা তার যোগ্য নয়, কোথায় রাজকন্যা আর কোথায় সে অতি সাধারণ একটা ছেলে। তবুও সে সৃষ্টিকর্তার কাছে প্রতিটি মোনাজাতে তার ভালোবাসার আকুতি জানায়। আবিদ ভাবল, আজকে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে অ্যাঞ্জেল। শুদ্ধকে প্রায় অর্ধপাগল বানিয়ে ছেড়েছে তুহিনা। শুদ্ধ যেখানে যাচ্ছে সেও সেখানে সেখানে যাচ্ছে। শুদ্ধর অপমান মিশ্রিত কটু বাক্য তার চামড়ার বেদ করে ভিতরে ঢুকতেই পারছে না। সে যেন প্রতিজ্ঞা করে নিয়েছে, শুদ্ধর মাথাটা চিবিয়ে খেয়ে তবে শান্ত হবে। তুহিনা চৌধুরী শুদ্ধর ফুফি ট্রিনা চৌধুরীর একমাত্র মেয়ে, পেশায় ডাক্তার। সে ডাক্তার হতে চায়নি, কিন্তু শুদ্ধর কাছাকাছি থাকার জন্য নিজের পছন্দের বিষয় ছেড়ে মেডিকেলে ভর্তি হয়েছিল। অনেকক্ষণ পর শুদ্ধ তেতে উঠে বলল, কি সমস্যা তোর? মারবো টেনে চোর, বেয়াদব মেয়ে। আমার পিছে পিছে কি? হ্যাঁ, আরেকবার আমার পিছনে আসলে আই সোয়ার এখানেই তোকে পুঁতে দিয়ে যাব, মাইন্ডেড। ভরা বিয়ে বাড়িতে আপন অপমানে তুহিনার মুখ থমথমে হয়ে গেল, চোখে জল টলমল করে উঠল। সে তা ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, আপু, তুমি ঠিক আছো? তুমি তো জানো আপু, ভাইয়া তোমাকে পছন্দ করে না, তাও সবসময় কেন ওর পিছে পড়ে থাকো? ভীষণ ভালোবাসি যে। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো, তাই আশেপাশে তেমন লোকজন নেই বললেই চলে। প্রিয়তা একাই বসেছিল। তখন একটা বাচ্চা এসে প্রিয়তার হাত ধরে পড়ল। আপু, আপু। প্রিয়তা তাকালো। একটা বছর পাঁচেকের গুল ফ্রক পরা বাচ্চা মেয়ে ওর হাত ধরে টানাটানি করছে। হঠাৎ বাচ্চাটা ওর হাতে কিছু একটা দিয়ে দৌড়ে চলে গেল। প্রিয়তা অবাক হয়ে দেখলো সেটা একটা ভাঁজ করা চিরকুট। কাগজের ভাঁজ খুলে সে দেখলো সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, আমি 3 তলার কর্নারের রুমটাতে তোমার জন্য অপেক্ষা করছি। এটি প্রণয়। প্রিয়তা একটু অবাক হলো। প্রণয় ভাই এভাবে ওকে কখনোই ডাকবে না, কিন্তু কুশরী মন এত কিছু ভাবলো না। প্রণয় রেখেছে মানে হয়তো বড় কোনো দরকার হবে। সে গুটি গুটি পায়ে 3 তলায় চলে গেল। কর্নারের রুমে প্রবেশ করতেই দেখলো রুমটা গুটগুটে অন্ধকার। অন্ধকারে প্রিয়তার ভীষণ ভয়, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই একটা শক্ত সামর্থ্য পুরুষালী হাত তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। ভয়ে প্রিয়তার গলদেশ শুকিয়ে গেল। মাথার উপর ঘাড়ে গলায় আশ্রে পড়া কারো গরম নিঃশ্বাসের স্পর্শ টের পেল। ওর মাথাটা কারো শক্ত বুকের সাথে ঠেকে আছে। ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। সামনের মানুষটা যে প্রণয় নয় সে বিষয়ে প্রিয়তা শতভাগ নিশ্চিত, কারণ প্রণয়ের গায়ের গন্ধ, স্পর্শ সবকিছুর বড্ড চেনা।
প্রায় 10 হাত দূরে থাকলেও প্রিয়তা তাকে অনুভব করতে পারে। তাহলে ওর সামনের মানুষটাকে। প্রিয়তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল ভয়ে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, কারণ এখানে যদি ওকে মেরে ফেলা হয় তাহলে কেউ জানতে পারবে না। লোকটা আরও কাছে চলে এলো। প্রিয়তার নরম কোমল দেহের সাথে নিজের বলিষ্ঠ পুরুষালী দেহটা চেপে দাঁড়িয়ে প্রিয়তার কোমর চেপে ধরল। প্রিয়তার ঘাড়ের কাছে নাক দিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিল। এভাবে কয়েকবার নিঃশ্বাস নিয়ে প্রিয়তার দেহের মন মাতানো ঘ্রাণ নিজের নাসারন্ধ্রে টেনে নিল। প্রিয় নারীর দেহের ঘ্রাণ পুরুষটির শিরা উপশিরায় মাদকতা ছড়িয়ে দিচ্ছে। তার মাথা ঝিমঝিম করছে। কোনো অপরিচিত লোক হুট করে এত কাছে আসায় প্রিয়তার দম বন্ধ হয়ে আসছে। প্রিয়তা কাঁপা কাঁপা গলায় বলল, কে কে কে? লোকটা কিছু বলল না, শুধু এক হাত দিয়ে প্রিয়তার মুখ চেপে ধরল, অন্য হাত দিয়ে প্রিয়তার মাখনের মতো নরম তুলতুলে গালে স্লাইড করছে। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, সুইটহার্ট। প্রিয়তার মনে চরম ভয়ের দানা বেঁধেছে। এমন অপরিচিত লোকের অযাচিত স্পর্শ সে নিতে পারছে না। প্রিয়তা এবার ফুফিয়ে কেঁদে উঠল। চোখের পাতায় ভেসে উঠছে প্রণয়ের মুখটা। সে মনে মনে প্রণয়কে ডাকল, প্রণয় ভাইয়া, আপনি কোথায়? প্লিজ আসুন, আমার ভীষণ ভয় করছে। লোকটা আবার ফিসফিস করে বলল, শোনো মেয়ে, তোমার লজ্জা করে না একজন বিবাহিত পুরুষকে ভালোবাসতে? যে পুরুষ প্রতিনিয়ত অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয়, তার প্রতি এত ভালোবাসা আসে কিভাবে তোমার? সে ডেকেছে বলেই তুমি নির্জন অন্ধকার ঘরে চলে এলে। তুমি জানো না পুরুষ সবসময় পুরুষই হয়? তাদের উপর এত বিশ্বাস করতে নেই। এমন জঘন্য কথা শুনে প্রিয়তা আরও জোরে কেঁদে উঠল, কারণ তার মাথায় কেউ বন্দুক ঠেকিয়েও এই কথা বললে সে বিশ্বাস করবে না। লোকটা মুখের কাছে ঠোঁট নিয়ে গভীর ভালোবাসায় প্রিয়তার গালে চুমু খেল। তার মনে হলো নরম মসৃণ কিছুতে ঠোঁট ডেবে গেছে। প্রিয়তাকে সামান্য একটা চুমু খেতেই তার নিজের বুকটা কেঁপে উঠল। এটা তার প্রিয়সীকে করা প্রথম ভালোবাসার স্পর্শ। প্রিয়তা এটা বুঝতে পেরে ছটফট করে উঠল, কিন্তু কিছুতেই প্রিয়তাকে ছাড়ছে না। অসহায় প্রিয়তা লোকটা চুল টেনে মাথা নিচু করে তার ঘাড়ে জোরে কামড় বসালো, যাতে ব্যথা পেয়ে লোকটা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু উল্টো হলো, লোকটা তো ছাড়লই না, বরং আরো শক্তভাবে কোমর জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে হাসকি টোনে বলল, উফ সুইটহার্ট, এভাবে কামড়ালে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তখন উল্টোপাল্টা কিছু হয়ে গেলে আমার দোষ দিতে পারবে না। বলে আবারও প্রিয়তার গালে নিজের নাক ঘষল। প্রিয়তা কাঁদতে কাঁদতে হেসকি তুলল। লোকটা মনে হয় একটু বিরক্ত হলো, ধমক দিয়ে বলল, এই মেয়ে, আমি কি তোমাকে মারছি? এমন মরা কান্না কাঁদছ কেন? একটু আদরই তো দিচ্ছি। এই সামান্য আদর সহ্য করতে পারো না, পরে তোমার কি হবে? হ্যাঁ, বলে আবারও তার গলায় চুমু খেতে নিল। ঠিক তখনই হঠাৎ দরজায় বিকট শব্দে লাথি পড়ল। লোকটা বিরক্ত হয়ে মনে মনে তেতে উঠে বলল, কে রে ভাই, এমন সময় ডিস্টার্ব করতে চলে এলো? দরজার সামনে প্রণয়কে দেখে লোকটার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে প্রিয়তাকে ছেড়ে দিল, কারণ সে জানে এটা লড়াই করার সঠিক সময় নয়। প্রণয় দুপা ভেতরে ঢুকে চিৎকার করে ডাকলো, রক্ত জবা। এই মুহূর্তে সে এখানে প্রণয়কে ভীষণভাবে কামনা করছিল। প্রণয়কে দেখে ওর কলেজায় পানি এলো। ঝড়ের গতিতে কাঁপতে কাঁপতে সে প্রণয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। এই দৃশ্য দেখে কারো চোখ মুখ শক্ত হয়ে গেল। প্রিয়তা প্রণয়ের শার্টের কলার খামচে ধরে প্রণয়ের বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠল। কাদার তালে তালে ছোট্ট শরীরটা থরথর করে কেঁপে উঠছে। প্রিয়তার অবস্থা দেখে প্রণয় যেন নিজের খেই হারিয়ে ফেলল। তার বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল। নিজের ভালোবাসায় তিল তিল করে গড়ে তোলা ছোট্ট পাখিটাকে নিজের বুকের মধ্যে চেপে ধরে চুলে মুখে কপালে একের পর এক চুমু খেয়ে বলল, এই তো জান, আমি এসে গেছি, কোনো ভয় নেই তোর। দেখ, আমি তোর সামনে আছি, তাকা আমার দিকে। প্রিয়তা কোনো কথাই কানে তুলল না, শুধু পুরুষালীর প্রশস্ত বুকে মুখ গুছিয়ে নিরন্তর কেঁদে চলল। প্রণয়ের বুকটাও অসম্ভব কাঁপছে। অজানা আশঙ্কায় যেন কেউ ওর কলিজাটা কামড়ে ধরেছে। ও প্রিয়তার মুখ নিজের হাতে আঁচলায় তুলে ধরে কাঁপা গলায় বলল, তুই এখানে কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? কিছু বল পাখি। প্রিয়তা কিছুই বলছে না, আর শক্ত করে জড়িয়ে ধরেছে। তার শরীরে কাঁপন বাড়ছে। প্রণয় ওকে কোলে নিয়ে রুমের বাইরে এসে আলোয় দাঁড় করালো। কান্না চাপে লাল হয়ে যাওয়া ফর্সা গোলাপি মুখের দিকে তাকালো। নীলাপ চোখের দিকে গভীর দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করলো ঠিক কি হয়েছে।
কিছুটা বুঝতে পেরে ওর মুখের রং বদলে গেল। ওর হাত মুষ্টিবদ্ধ হলো, কপালের শিরা ফুলে নীলবর্ণ ধারণ করলো। তবুও সে চুপ, কারণ সে প্রিয়তার মুখ থেকে শুনতে চায়। সে প্রিয়তাকে শক্ত করে নিজেকে বুকে জড়িয়ে ধরল, শান্ত হওয়ার সময় দিল। ওর বলিষ্ঠ বুকের উষ্ণতায় কাঁপতে থাকা নরম শরীরটা ধীরে ধীরে স্থির হলো। 20 মিনিট পর প্রিয়তা মুখ খুলল। প্রণয়কে সব খুলে বলল যা যা ঘটেছে সব। প্রণয় যা ভাবছিল তাই। তার চোখে হিংস্রতা ফুটে উঠল। ও প্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে জপুর গভীরভাবে চুমু খেয়ে বলল, এভাবে আর কেউ কখনো ডাকলে যাবি না, মনে থাকবে? তোর যদি কিছু হয়ে যায়। আর কিছু না বলে সে আবারও প্রিয়তাকে শক্ত করে চাপটে ধরল। প্রিয়তা মাথা নাড়ল। প্রণয় ফোন বের করে পরিণীতাকে কল দিল। একবার রিং বাজতেই পরিণীতা ফোন ধরল। প্রণয় কিছু বলার সুযোগ না দিয়ে সোজা বলল, তাড়াতাড়ি 3 তলায় আয়। পরিণীতা একটু অবাক হলো, কিন্তু দেরি না করে দ্রুত ছুটে এলো। এসে প্রিয়তার বিধ্বস্ত অবস্থা দেখে হতবাক হলো। কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে প্রণয় বলল, ওকে নিয়ে যা, আর একা ছাড়বি না। ভাইকে কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। সে প্রিয়তাকে নিয়ে চলে গেল। প্রণয় ঠোঁট কামড়ে হিংস্র স্বরে বলল, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয়তার পেছনে সবসময় সিকিউরিটি গার্ড পাহারা দিতে থাকে। সাধারণভাবে দেখে তাদের চেনা সম্ভব নয়। ওরা সবসময় প্রিয়তার সকল খবর প্রণয়কে দেয়, আর ওরাই প্রিয়তার কিডন্যাপ হওয়ার বিষয়টা প্রণয়কে জানিয়েছিল। আর ওরাই আজকে প্রিয়তাকে 3 তলায় উঠতে দেখে প্রণয়কে জানিয়েছে। সন্ধ্যা 6টা। তালুকদার বাড়ি থেকে সবাই শিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রিয়তার পরিণীতাও চলে এসেছে। সাদাব কৌশল করে পরিণীতাকে তার পাশের সিটে বসিয়েছে। পরিণীতা মহা খুশি। সাদাব ভাই তাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। পরিণীতা আবার এত এচড়ে পাকা মেয়ে নয় যে ছেলেদের চোখ দেখে মনের কথা বুঝে ফেলবে। তাই সাদাব তাকে নিয়ে কি অনুভব করে তার 0% সম্পর্কে পরিণীতার কোনো ধারণা নেই। সাদাব পরিণীতার উদ্দেশ্য বলল, ফুলপরি, হুম, এবার তো আমার গিফটটা অ্যাকসেপ্ট করে নাও। ওটা তো আমি সেদিন নিয়েই গুছিয়ে রেখেছি। ওটা গুছিয়ে রাখার জন্য দেইনি ফুলপরি। তাহলে কি করব? কেন পড়বে? ঠিক আছে। ফুলপরি, তোমার সবচেয়ে বেশি কি ভালো লাগে? পরিণীতা মনে মনে বলল। আমার মাস্টার মশাইকে। সাদাব বলল, কি হলো, কি ভাবছো? কিছু না। হঠাৎ সাদাব কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, আজকে তোমার একটা কল এসেছিল তখন। আমার কল? হুম। কে ফোন দিয়েছিল? তোমার স্যার। কখন? 2টার দিকে। পরিণীতার মনে মনে ঢোক গেল। মাস্টার মশাই ফোন দিয়েছিলেন, কিন্তু সে জানেই না। সে ফোন বের করে কল লিস্ট চেক করলো। সত্যি ফোন এসেছিল। হোয়াটসঅ্যাপে একটা মেসেজও দেখলো, যেখানে গুটি কয়েক অক্ষরে লেখা, গুরুত্বপূর্ণ কথা আছে, ফোন দাও। আর কিছু লেখা নেই। পরিণীতা অস্থির হয়ে গেল। সাদাব পুরো বিষয়টা লক্ষ্য করে বলল, এনি প্রবলেম ফুলপরি? কিছু না। তার ভীষণ ইচ্ছে করছিল পরিণীতার হাতটা একটু ছুঁয়ে দেখার, তো পরিণীতা কি ভাববে? এইভাবে সে তার তীব্র আকাঙ্ক্ষাটা চেপে গেল। প্রিয়তা অনুশ্রী বেগমের বুকে চেপে আছে, কারণ অনুশ্রী বেগম সব ছেলে মেয়েকে একটু বেশি আদর করেন। তার কাছে সবাই সমান। তিনি দেখলেন চুপচাপ মেয়েটা আরও গুটিয়ে গেছে কোনো কারণে। তাই প্রিয়তাকে নিজের কাছে বসিয়ে রেখেছিলেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই মেয়েটা বড় আম্মুর বুকে লেপ্টে চোখ বন্ধ করে নিল। অনুশ্রী বেগম অপার মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ছোট আম্মু? প্রিয়তা আর একটু নিবিড়ভাবে জড়িয়ে ধরল। অনুশ্রী বেগম আর কিছু বললেন না। কিছু সময়ের মধ্যেই তারা শিকদার বাড়িতে পৌঁছে গেল। ইনায়া, কুহু, চিত্রা ওরা নিজেদের বাড়ি চলে গেছে। প্রণয় তালুকদার বাড়ি থেকেই অন্য কোথাও চলে গেল। তনুশ্রী বেগম ছেলে মেয়েদের উদ্দেশ্যে কড়া গলায় বললেন, সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে সোজা ডাইনিং টেবিলে আসবে। একজনও কোনো রকম তাল বাহানা দেবে না। আমি ডিনার রেডি করছি। 1 রাত না খেলে 1 পাখির মাংস কমে। ওরা অসহায় চোখে মাচাচিদের দিকে তাকালো। প্রেরণা অসহায় মুখ করে বলল, মেজো আম্মু, আমি খাবো না। অনুশ্রী বেগম চোখ রাগালেন। ওরা বুঝে গেল না খেয়ে রক্ষা নেই। অগত্যা সবাই নিজেদের রুমের দিকে গেল। পরিণীতা নিজের রুমে ঢুকে ফটাফট দরজা বন্ধ করে দিল। চেঞ্জ না করেই তাড়াহুড়ো করে বারান্দায় গেল। পর্দা সরাতে কারো ক্লান্ত পরিশ্রান্ত সুদর্শন মুখশ্রীতে নজর আটকাল।
আবিদ পোনাইকুঞ্জের পেছনের রাস্তায় দাঁড়িয়ে আছে। পরিণীতাকে দেখতে সে ফোন ধরার জন্য ইশারা করলো। পরিণীতার কলিজা লাফিয়ে উঠল। ওর কপালে যে আজকে দুঃখ আছে সেটা সে বেশ বুঝল। সঙ্গে সঙ্গে ওর ফোন বেজে উঠল। ফোনটা কানে দিতেই উচ্চস্বরে ধমক ভেসে এলো। এই মেয়ে, তুমি সারাদিন কোথায় থাকো? হ্যাঁ, ফোন ধরার সময় পর্যন্ত হয় না তোমার? আমাকে জ্বালাতে খুব ভালো লাগে তোমার? কি সুখ পাও তুমি আমাকে পুড়িয়ে? কেন করো এমন? তুমি জানো তোমাকে আজ সারা দিনে কতগুলো ফোন দিয়েছি? ব্লা ব্লা, মনে তো চাচ্ছে থাপড়িয়ে গা লাল করে দিই। এই কথা শুনে পরিণীতার অটোমেটিক হাত গালে চলে গেল। মনে পড়ল আবিতের সপাট সপাট ঝড়ের কথা, পুরুষালী শক্ত সামর্থ্য হাতের অত্যাচার, কত বছর তার নরম তুলতুলে গালকে সহ্য করতে হয়েছে তার কোনো হিসাব নেই। কত বছর নিষ্ঠুর মানুষটা তার গালের উপর হামলা করেছে তারও হিসেব নেই। তাই আবার দু একটা চড় লাগিয়ে দেওয়া অস্বাভাবিক কিছু নাই। অবশ্য রাগ কমে যাওয়ার পর আহা কতগুলো চুমুচে দিত তারও হিসেব নেই। তাই তো এই মানুষের হাতে চড় খেতেও তার মন্দ লাগে না, মিষ্টিই লাগে। পরিণীতা কাপা কণ্ঠে বলল, সরি মাস্টারমশাই। রিনরিনের নারী কণ্ঠস্বরটা কানে আসতে আবিদের পক্ষে শীতল হওয়ার স্রোত বয়ে গেল। হঠাৎ করেই রাগটা নিভে গেল। সে পূর্ণ দৃষ্টিতে দোতলার ব্যালকনির দিকে তাকালো। পার্পল রঙের শাড়িতে পরি লাগছে। কিছু একটা মনে হতেই হঠাৎ করেই আবার রাগটা মাথায় চেপে বসলো। সে ঠান্ডা স্বরে বলল, 5 মিনিটের মধ্যে নিচে আসো পরিণীতা। আবিদ তাকে সম্পূর্ণ নাম ধরে ডাকছে, তার মানে মানুষটা ভীষণ রেগে আছে। তার ভয় হলো। পরিণীতা বলল, এখন কিভাবে আসবো যদি কেউ দেখে ফেলে? এত কিছু বুঝি না, এক্ষুনি মানে এক্ষুনি। পরিণীতা ফ্যাসাদে পড়ে গেল। সে এখন কি করবে? সে ভাবলো এখন সবাই নিশ্চিত নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছে, তাকে কেউ দেখতে পাবে না। সে কোনো রকমের শাড়িটা টেনে টুনে খুলে ফেললো, একটা লং ওয়ান পিস পরে নিল। তার মাস্টারমশাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে, এইভাবে কি যাওয়া যায়? সে চটপট ফ্রেশ হয়ে এসে বাদামি বর্ণের চোখে হালকা কাজল দিল, কপালে একটা ছোট টিপও পড়ল। আয়নায় তাকিয়ে দেখলো বেশ সুন্দর দেখাচ্ছে। সে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে শিকদার বাড়ির গেটের সামনে আসলো। সেখানে 4 জন দারোয়ান পাহারা দিচ্ছে। এরা বেরোতে দেখে নিলে সমস্যা হবে। মনে মনে সে আবিতের গোষ্ঠী উদ্ধার করলো। সে গেট দিয়ে যেতে পারবে না, তাই পেছনের পুকুর পাড় দিয়ে ভয়ে ভয়ে এগোতে লাগলো। এরা যদি আবার উপরে জানাল দিয়ে দেখে নেয় তাহলে আরেক কেলেঙ্কারি হবে। কোনো রকমের উঁচু পাঁচিলের কাছে পৌঁছে জামাটা শক্ত করে ধরে কোনো মতে পেয়ারা গাছে উঠে পড়ল। শিকদার বাড়ির সুউঁচু পাঁচিল থেকে লাফ দিলে কোমরের হাড়ে প্রচুর ব্যথা পাবে জানে, তা সত্ত্বেও বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে লাফ দিল। কলিজাটা পানি হয়ে গেল। এই বুঝি কোমরের হাড়টি ভাঙল, কিন্তু সে অনুভব করলো সে ব্যথা পায়নি, তাকে কেউ গ্যাস ধরে নিয়েছে। সে মিটমিট করে চোখ খুলে দেখলো সে সামনের শ্যামবর্ণের সুদর্শন মানুষটার কোলে চেপে আছে। সে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে আছে। আবি তোকে আস্তে করে নামিয়ে দিল। চোখের চশমাটা ঠেলে দিয়ে কপাল কুঁচকে দাঁত চেপে বলল, তোমার সমস্যা কি পরিণীতা? আমার আবার কিসের সমস্যা? সে মনে মনে ভয়ে জমে যাচ্ছে। আবিদ বলল, তোমাকে না সেদিন বারণ করেছিলাম মানুষের সামনে শাড়ি না পরতে? পরিণীতা আবারও আটকে উঠল। সত্যি তাকে বারণ করেছিল, তাই সে বিয়ের দিন শাড়ি পরেনি। কিন্তু আপুর শ্বশুর বাড়িতে শাড়ি পরলে তো আর সে দেখতে পারবে না, তাই ওখানে পড়েছিল। কিন্তু নিজের বোকামের জন্য ধরাই খেয়ে গেল। আবিদ আবারও অশান্ত গলায় বলল, তুমি আমার কথাই শোনো না অ্যাঞ্জেল, তাই তোমাকে আর কিছু বলতে চাই না। তুমি নিজের মতো থাকতে পছন্দ করো, ওকে ফাইন, নিজের মতোই থাকো। বলে ধাক্কা দিয়ে উল্টো পথে হাঁটা শুরু করল। আবিদের এমন কঠিন কথা শুনে পরিণীতা ভীষণ কষ্ট পেল। সাথে সাথে চোখে জল চলে এলো। সেই মানুষটার কথা শোনে না, এই কথা এই লোকটা বলতে পারলো? সে তো সকল কথাই শোনে, কিন্তু একটা কথা শোনেনি বলে এভাবে বলবে? তার অভিমান হলো, কিন্তু সে সব অভিমান ছুড়ে রাস্তায় পাশে ফেলে দিয়ে আবিদের পিছু নিল। এই লোক রেগে হচ্ছে, আর দোষটা ওর নিজের। এখন সে কি করবে? লোকটা তোর সঙ্গে কথা বলছে না, আর এই লোকের সঙ্গে কথা বলতে না পারলে পরিণীতার প্রাণটা ছটফট করে। সে দৌড়ে গিয়ে আবিদের পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। আবিদ ওর দিকে তাকালো। নিশুতি রাত, গ্রামের পথঘাট, এত বড় চুল খুলে হাঁটা উচিত নয়, তাই আবিদ দাঁড়িয়ে পড়ল। পরিণীতা ওর দিকে করুণ দৃষ্টিতে তাকালো।
আবিদ কিছু না বলে পরিণীতার হাত টেনে কাছে আনলো। কোমর অবধি খোলা চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে খোপা করে নিল। মাথায় ওড়নাটা সুন্দর করে দিয়ে দিল। পরিণীতা মুগ্ধ চোখে মানুষটার দিকে তাকিয়েছিল, কিন্তু সে কিছু বলার আগেই আবিদ আবার হাঁটা শুরু করলো। পরিণীতা দৌড়ে গিয়ে আবিদের বাঁ হাতটা জড়িয়ে কাঁধে মাথা রেখে চোখ বুজে হাঁটতে লাগলো। আবিদ কোথায় যাচ্ছে সেটা জানার কোনো আগ্রহী নেই তার। ওরা দুজন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এলো। নদীর পাড়ের ঠান্ডা বাতাস ওদের দুজনকেই ছুঁয়ে দিয়ে যাচ্ছে। আজকে বোধহয় পূর্ণিমা। পূর্ণচাঁদের আলো নদীর বালির উপর পড়ে হীরের মতো চিকচিক করছে। আশপাশ জ্যোৎস্নার আলোয় আলোকিত। পরিণীতার সৌন্দর্য সে চাঁদের আলোয় ঝলমল করছে। আবিদ গভীর দৃষ্টিতে ওর বাদামি রঙের কাজল পরিহিত টানা টানা চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরিণীতা ভারী চোখের পল্লব একবার ঝাপটাল। আবিদের মনে হলো এ যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দৃশ্য। পরিণীতা করুণ চোখে তাকিয়ে বলল,